অষ্টম শ্রেণীর ছাত্ররা আগের ভিডিওটিতে জারণ বিজারণ চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম। এই ভিডিওটাতে আমরা সেটাই কন্টিনিউ করছি। দেখো 103 নাম্বার পেজ তোমরা খোলো। সেখানে দেখো কতগুলো বিক্রিয়া দেওয়া রয়েছে, বিক্রিয়ার সমীকরণগুলো দেওয়া রয়েছে। এখানে তোমাদের আইডেন্টিফাই করতে হবে কোন পদার্থের জারণ হয়েছে, কোন পদার্থের বিজারণ হয়েছে, আর কোন যুক্তিতে তুমি এগুলোকে জারণ বা বিজারণ বলবে। সবার আগে আমি আরেকবার তোমাদের জারণ ও বিজারণের সংজ্ঞাটা বলে দিচ্ছি। জারণ বলতে আমরা কি বুঝি, যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হবে বা ক্লোরিন যুক্ত হবে, অথবা কোনো মৌল বা যৌগ থেকে হাইড্রোজেনের অপসারণ ঘটবে, তখন সেই বিক্রিয়াকে আমরা জারণ বলবো। আর বিজারণ হলো জারণের ঠিক বিপরীত বিক্রিয়া, অর্থাৎ যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে, অথবা কোনো মৌল বা যৌগ থেকে অক্সিজেন অপসারিত হবে, তখন তাকে বিজারণ বলা হয়। প্রথম সমীকরণটা দেখো, এখানে 2 মোল সালফার ডাই অক্সাইডের সঙ্গে 1 মোল অক্সিজেন কে রিঅ্যাকশন করানো হয়েছে, দিয়ে 2 মোল সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এখানে সালফারের সঙ্গে দুটো অক্সিজেন যুক্ত হলো, আমি আরও অক্সিজেন দিলাম, উৎপন্ন হলো সালফার ট্রাই অক্সাইড। তাহলে এখানে কোন পদার্থের জারণ ঘটেছে? না, সালফারের সঙ্গে দেখো অক্সিজেন যুক্ত হয়েছে, কাজেই এখানে সালফারের জারণ হয়েছে। 2 নম্বর সমীকরণে দেখো Fe2O3 ফেরিক অক্সাইডের সঙ্গে আমি 3 মোল কার্বন মনোক্সাইডের বিক্রিয়া ঘটাচ্ছি, দিয়ে আমার উৎপন্ন হচ্ছে 2 মোল ফেরিক আর 3 মোল কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখো জারণ ও বিজারণ উভয় বিক্রিয়ায় সংঘটিত হয়েছে। ফেরিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে আমি প্রোডাক্টে কি পাচ্ছি না, শুধু আয়রন। কাজেই এখানে ফেরিক অক্সাইডের কি হয়েছে? বিজারণ হয়েছে, অর্থাৎ অক্সিজেন অপসারিত হয়েছে। আর এখানে কার্বন মনোক্সাইডে একটা অক্সিজেন ছিল, সে কি করলো? আরও অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে কার্বনের কি হয়েছে? জারণ হয়েছে। অক্সিজেনের পরিমাণ বেড়ে গিয়ে কার্বনের জারণ হয়েছে। তাহলে এখানে কোন পদার্থের জারণ হয়েছে? এখানে কার্বনের জারণ হয়েছে। আর কোন পদার্থের বিজারণ হয়েছে? আয়রনের বিজারণ হয়েছে। কেন হয়েছে? কারণ কার্বনের সঙ্গে অক্সিজেনের পরিমাণ বেড়েছে এবং ফেরিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়ে শুধু আয়রন উৎপন্ন হয়েছে। তাই আমি বলবো এখানে আয়রনের বিজারণ ঘটেছে এবং কার্বনের জারণ ঘটেছে। 3 নম্বর সমীকরণে দেখো জিঙ্ক অক্সাইডের সঙ্গে কার্বনের বিক্রিয়ায় জিঙ্ক ও সিও উৎপন্ন হচ্ছে। পরিষ্কার করে দেখতে পাচ্ছ এখানে জিঙ্ক অক্সাইড থেকে আমাদের বিক্রিয়ার ফলে যে জিঙ্ক উৎপন্ন হয়েছে, অর্থাৎ অক্সিজেনের অপসারণ ঘটেছে, আর কার্বন শুধু ছিল, সেখানে অক্সিজেন যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে কার্বনের জারণ হয়েছে। আর বিজারণ কার হয়েছে? জিঙ্কের হয়েছে, কারণ জিঙ্ক থেকে অক্সিজেন অপসারিত হয়েছে। বিক্রিয়ার আগে জিঙ্কের সঙ্গে অক্সিজেন যুক্ত ছিল, বিক্রিয়ার পরে জিঙ্ক থেকে অক্সিজেনের অপসারণ ঘটেছে, তাই আমি বলবো এখানে জিঙ্কের বিজারণ ঘটেছে। বিক্রিয়ার আগে কার্বন একা ছিল, বিক্রিয়ার পরে কার্বন মনোক্সাইড হয়েছে, অর্থাৎ কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তাই আমি বলবো এখানে কার্বনের জারণ ঘটেছে। 4 নম্বর বিক্রিয়াটা দেখো 2 মোল ফেরিক ক্লোরাইডের সঙ্গে 1 মোল H2S বা হাইড্রোজেন সালফাইডের রিঅ্যাকশন করানো হয়েছে, দিয়ে আমি 2 মোল পেয়েছি ফেরাস ক্লোরাইড, আর কি পেয়েছি দেখো 2HCl প্লাস সালফার। এখানে কি হচ্ছে দেখো, আমরা জানি অক্সিজেন বা ক্লোরিন অপসারণ হলেও সেটা এক প্রকার বিজারণ, অর্থাৎ এখানে ফেরিক ক্লোরাইড থেকে কিন্তু ক্লোরিনের পরিমাণটা কমে গেছে। আবার তার মানে এখানে ফেরিকের কি হয়েছে? বিজারণ ঘটেছে। আবার H2S থেকে দেখো সালফারের জারণ ঘটেছে, শুধু সালফার উৎপন্ন হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন
এখানে অপসারিত হয়েছে। কাজেই এখানে কোন পদার্থের জারণ ঘটেছে? এখানে জারণ ঘটেছে সালফারের, কারণ সালফার থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে। আর বিজারণ ঘটেছে কার? ফেরিক ক্লোরাইডের। সেখান থেকে আমরা FeCl3 থেকে দেখো FeCl2 উৎপন্ন হয়েছে। 5 নম্বর বিক্রিয়ায় ফেরিক অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের রিঅ্যাকশন করা হচ্ছে, যেখানে ফেরিক থেকে অক্সিজেন কিন্তু অপসারিত হয়ে শুধু ফেরিক রয়েছে আর H2 সঙ্গে জল যুক্ত হয়েছে। পরিষ্কারভাবে বুঝতে পারছো এখানে হাইড্রোজেনের সঙ্গে জল যুক্ত হয়েছে বলে এখানে হয়েছে জারণ, আর Feর সঙ্গে থেকে অক্সিজেন অপসারিত হয়েছে বলে এখানে হয়েছে আয়রনের বিজারণ। FeO থেকে Fe হয়েছে, অর্থাৎ আয়রনের বিজারণ ঘটেছে। আর শুধু হাইড্রোজেনের সঙ্গে জল বা ও যুক্ত হয়েছে বলে এখানে জল উৎপন্ন হয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের এখানে জারণ হয়েছে। Fe2O3 সঙ্গে আমি ধাতু অ্যালুমিনিয়াম যোগ করলাম, Fe বেরিয়ে এলো, অর্থাৎ O3 এই যে অক্সাইডটা সম্পূর্ণরূপে বেরিয়ে গিয়ে কার সাথে যুক্ত হয়েছে? অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে। কাজে আমি বলতে পারি এখানে আয়রনের কি হয়েছে? বিজারণ ঘটেছে এবং অ্যালুমিনিয়ামের জারণ ঘটেছে। ব্যাখ্যাটা তোমরা সংজ্ঞা অনুযায়ী দিয়ে দেবে। এখন কথা হচ্ছে যে এতক্ষণ আমরা যে সমস্ত বিক্রিয়ার কথা আলোচনা করেছি সেগুলো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে পদার্থের জারণ ঘটেছে তা অন্য পদার্থকে বিজারিত করছে। তাই প্রথম পদার্থকে বিজারক বলা হয়, আবার যে পদার্থের বিজারণ ঘটেছে তা অন্য পদার্থকে জারিত করছে, এরকম পদার্থকে বলা হয় জারক। কি বললাম? যে পদার্থের জারণ ঘটেছে তা অন্য পদার্থকে বিজারিত করছে, তাই তাকে বিজারক বলা হবে। আর যে পদার্থের বিজারণ ঘটছে তা অন্য পদার্থকে জারিত করছে, তাই তাকে জারক বলা হবে। এবার আরও একটা বিষয় আমরা স্পষ্ট হচ্ছে এখান থেকে যে জারণ এবং বিজারণ বিক্রিয়া সব সময় একসঙ্গে ঘটে। জারণ ও বিজারণ বিক্রিয়া সবসময় একই সঙ্গে ঘটে। আবার শুধু অক্সিজেন বা ক্লোরিন বা হাইড্রোজেন সংযোগ বা অপসারণ এসব থেকেই কি জারণ বিজারণ ব্যাখ্যা করা সম্ভব? জারণ বিজারণ কোনো রিঅ্যাকশনে ঘটছে কিনা সেটা পরিমাপ করার কি শুধু এটাই মাত্রা, না অন্য কোনো অপশন বা অন্য কোনো ধারণা রয়েছে? সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে একটা অ্যাক্টিভিটি বা হাতে কলমে তোমাদের দেওয়া আছে। কি করেছেন? একটা ছোট কাচের গ্লাস বা বিকারে কিছুটা তুতের দ্রবণ নিয়েছে, তার মধ্যে মাঝারি মাপের চকচকে লোহার পেরেক ডুবিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ তুতের দ্রবণে ডোবানো পেরেকটি শুকিয়ে নিয়ে ভালো করে লক্ষ্য করলে আমরা কি দেখব? যে পেরেকের যে অংশ তুতের দ্রবণে ডোবানো ছিল সেই অংশে রাসায়নিক বিক্রিয়া ঘটেছে, অর্থাৎ পেরেকের ওপর পড়া লালচে বাদামি রঙের যে আস্তরণটা সেটা ধাতব কপারের বা তামার। তাহলে যে বিক্রিয়ায় পরে পাওয়া দ্রবণে ফেরাস আয়ন উপস্থিত, আমরা এই দ্রবণটা যখন দেখব, দ্রবণের মধ্যেও দেখব যেটা তুতের দ্রবণ ছিল সেখানে আমরা দেখব ফেরাস আয়ন। অর্থাৎ বিক্রিয়ার ফলে দুদিক থেকেই কিন্তু মৌলের দেওয়া নেওয়া ঘটেছে। যেমন লোহার তৈরি পেরেকে আমরা তুতের বা কপারের অস্তিত্ব পাবো, তেমনি কপারের দ্রবণে আমরা আয়রনেরও অস্তিত্ব পাবো। তাহলে বিক্রিয়ার আগে দ্রবণে ছিল কিউপ্রিক আয়ন, পেরেকের ওপর পড়া আস্তরণেও আছে কপার পরমাণু। কখন? বিক্রিয়ার পরে। আর বিক্রিয়ার আগে লোহার পেরেকে ছিল Fe পরমাণু, এখন বিক্রিয়ার পরে আমরা দেখব দ্রবণেও রয়েছে ফেরাস আয়ন। তাহলে মূল বিক্রিয়াটা এখানে কি ঘটেছে? দ্রবণে ছিল কপার 2 বা কিউপ্রিক আয়ন, আর বিক্রিয়ার পরে ধাতব কপার উৎপন্ন হয়েছে। আর লোহার পেরেকে কি ছিল? Fe পরমাণু, যেটা দ্রবণে আমি আয়নীয় রূপ তার দেখতে পাবো
ফেরাস আয়ন Fe2+, তোমরা জানো Fe3+ হচ্ছে ফেরিক আয়ন। অর্থাৎ প্রথমে আমি দেখছি আয়নিত থেকে ধাতব অবস্থায় চলে যাচ্ছে বিক্রিয়ার পরে, আর বিক্রিয়ার আগে ধাতব অবস্থায় ছিল, বিক্রিয়ার পরে আয়নিত অবস্থায় চলে যাচ্ছে। এই বিক্রিয়া দুটোতে বাঁ দিকে ও ডান দিকে সংখ্যাগতভাবে কপার বা আয়রনের দেখো কোনো কিন্তু তফাৎ নেই, কিন্তু একটা জিনিসে তফাৎ আছে, সেটা হচ্ছে চার্জে। তাহলে প্রথম বিক্রিয়ায় যেখানে বাঁ দিকে দুটো ইলেকট্রন ছিল, দ্বিতীয় বিক্রিয়ায় সেখানে ডান দিকে দুটো ইলেকট্রন যোগ হয়েছে। দেখো, আমি যদি কপার বা Cu2 আয়নে +2 আয়নে দুটো ইলেকট্রন যোগ করি, তাহলে ধাতব কপার উৎপন্ন হবে। আবার Fe থেকে যদি Fe2+ এ পরিণত করতে চাই, তাহলে কিন্তু আমাকে Fe2+ এর সঙ্গে দুটো ইলেকট্রন যোগ করতে হবে। আর অর্থাৎ এখানে বিক্রিয়াটা লক্ষ্য করো, প্রথমে ধাতব কপার পাওয়ার জন্য কিন্তু আমাকে আয়নীয় কপারে দুটো ইলেকট্রন যুক্ত করা হয়েছে। অর্থাৎ আমি যে বিক্রিয়ার পরে কপারটা পেয়েছি, সেটা বিক্রিয়ার আগেই সেখানে দুটো ইলেকট্রন যুক্ত হয়েছে। আর এখানে Feটা ধাতব অবস্থায় ছিল, কিন্তু বিক্রিয়ার পরে আমি ফেরাস আয়ন আর তার সাথে দুটো ইলেকট্রন আমি দ্রবণে পাবো। তাহলে মনে রেখো, কোনো রাসায়নিক বিক্রিয়াতে ইলেকট্রন সৃষ্টি বা ধ্বংস হতে কিন্তু পারে না। তাই বিক্রিয়ার আগে ও পরে কিন্তু মোট ইলেকট্রন সংখ্যা ও চার্জ সমান থাকতেই হবে। বিক্রিয়ার সমীকরণে উপযুক্ত দিকে তোমাকে প্লাস চিহ্ন দিয়ে শুধু ইলেকট্রনটা লিখতে হবে। দেখো, এখানে বিক্রিয়ার আগে আমি +2 দিয়েছি ইলেকট্রনের আগে, আর পরের ক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার পরে আমি +2 দিয়েছি। অর্থাৎ দুটো করেই ইলেকট্রন, প্রথম ক্ষেত্রে দুটো ইলেকট্রন বিক্রিয়ার আগে যুক্ত হয়েছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার পরে আমি সেই দুটো ইলেকট্রনকেই পেয়েছি। তাহলে এখানে কি হলো, যে দুটো ইলেকট্রন আয়রন দ্রবণে ছেড়ে দিয়েছে, সেই দুটো ইলেকট্রনই কি করেছে না কপার দ্রবণকে সে ধাতব কপারে রূপান্তরিত করেছে। অর্থাৎ এখানে দুটো ইলেকট্রনই কিন্তু দেওয়া নেওয়ার মাধ্যমে সমস্ত কাজটা করেছে। দেখো, এটাকে অন্যভাবেও বলা যায়, Fe পরমাণু দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরাস আয়ন উৎপন্ন করেছে, আর কিউপ্রিক আয়ন দুটো ইলেকট্রন নিয়ে কপার পরমাণুতে পরিণত হয়েছে। কি বললাম? Fe পরমাণু দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরাস আয়নে উৎপন্ন হয়েছে। অর্থাৎ তুমি যদি Fe-কে -2e করো, তাহলেও কিন্তু তুমি প্রোডাক্টে Fe+2e পাবে। আর এখানে কি হয়েছে, কপার 2+ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার আয়নে পরিণত হয়েছে। এই যে Fe2+ বা +2, এটাকে তুমি যদি এই সাইডে আনো, তাহলে কি হবে, বিনিময় নিয়মে Fe-2e হবে। অর্থাৎ আয়রন পরমাণু দুটো ইলেকট্রন ছেড়ে ফেরাস আয়ন গঠন করেছে, আর এখানে কপার আয়ন দুটি ইলেকট্রন পেয়ে, অর্থাৎ দুটি ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে কপার পরমাণুতে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে আমার বিক্রিয়ার ফল হচ্ছে পরমাণু, আর এখানে আমার বিক্রিয়ার ফল হচ্ছে আয়ন, তার সঙ্গে দুটো ইলেকট্রন। তাহলে আমি প্যারালালি বলতে পারি, যে দুটো রিঅ্যাকশন ঘটেছে তার মধ্যে কপার আয়ন দুটো ইলেকট্রন যুক্ত করে বিক্রিয়ার ফলে কপার পরমাণু উৎপন্ন করেছে, আর Fe পরমাণু দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে বিক্রিয়ার পরে ফেরাস আয়ন উৎপন্ন করেছে। এই ধরনের বিক্রিয়াকেও জারণ বিজারণ বলা যেতে পারে, যেখানে জারণের অর্থ হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ, এবং বিজারণের অর্থ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তাহলে ইলেকট্রন ত্যাগ কোথায় হয়েছে? এই দেখো, এখানে Fe
-2 ইলেকট্রন হয়েই কিন্তু Fe আয়ন উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানেই হয়েছে বিজারণ। আর জারণ কোথায় হয়েছে না, যেখানে দেখো ইলেকট্রন ত্যাগ করা হয়েছে দিয়ে সেখানেই কিন্তু জারণ হয়েছে। কাজেই সব জারণ বিজারণ বিক্রিয়াতেই সবসময় পরমাণু ও তার থেকে তৈরি হওয়া আয়নের মধ্যে ইলেকট্রন দেওয়া নেওয়াটা হয়ে থাকে। কিন্তু সব ক্ষেত্রেই কি তা হবে? তা কিন্তু হয় না। এই ইলেকট্রন দেওয়া নেওয়ার ফলে আরও অনেক ঘটনা ঘটে, সেটা আমি তোমাদের এর পরবর্তী ভিডিওতে আরও ভালোভাবে বোঝাবো। এই মুহূর্তে তোমরা শুধু এটাই মনে রেখো যে জারণ হলো ইলেকট্রন ত্যাগ আর বিজারণের অর্থ হলো ইলেকট্রন গ্রহণ।